এখনকার গৃহিণীদের ঘরে বাইরে সমস্ত কাজ নিজে হাতে করতে হয়, আর এই সমস্ত কাজ গুছিয়ে করার জন্য দরকার কিছু স্মার্ট টিপস। এই স্মার্ট টিপস ফলো করে যদি আমরা ঘরের কাজগুলোকে গুছিয়ে নিতে পারি তাহলে অনেকটা কম সময়ে আমরা কাজগুলো কমপ্লিট করতে পারবো। তার সাথে সাথে মাস গেলে অনেকটা পরিমাণে টাকাও কিন্তু আমাদের হাতে বেঁচে যাবে। সেই রকমই কিছু নিত্য নতুন জানা অজানা টিপস নিয়ে আজকে নতুন একটা ভিডিও শুরু করতে চলেছি। বন্ধুরা, অনুরোধ রইল ভিডিওটিকে একদমই স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করছি এর থেকে আপনারা অনেকটাই উপকৃত হবেন। বন্ধুরা, সবার প্রথমে দেখাই আমাদের প্রত্যেকের বাড়িতেই তো ভাত রান্না হয়, আর সেটার জন্য আমরা চালটাকে খুব ভালো করে ধুয়ে নিই। কিন্তু বন্ধুরা, আপনারা কি জানেন এই চালের মধ্যে কত রকম ভাবে কেমিক্যাল মেশানো থাকে? কারণ চালে যাতে পোকা না লাগে সেই জন্য নানান রকম কেমিক্যাল দেওয়া থাকে, কিন্তু এই কেমিক্যাল আমাদের শরীরের জন্য কিন্তু খুবই ক্ষতিকারক। দেখুন, আমি এটাতেই জল দিয়েছি, আর জল দিয়ে যখন ধুচ্ছি দেখতেই পারবেন একটা সাদা মতন জলটা হয়ে গেছে, আর তার উপরে একটা তেলাক্ত মতন জলটা কিন্তু হয়ে যায়। আর এই জলটা দেখুন আমি ফেলছি না, আমি এই জলটাকে একটা ডেচকিতে রেখে দিচ্ছি। এই জলটা আমি কি করব সেটাও আপনারা দেখবেন, পরে ওটা দেখাচ্ছি। দেখুন, আমি এই চালটা যতবারই ধুই না কেন চালের থেকে এই সাদা ভাবটা কিন্তু যেতে চাইছে না, আর একটা তেলাক্ত ভাব কিন্তু রয়েই যাচ্ছে। আর এটা যদি দীর্ঘদিন এই কেমিক্যালটা আমাদের শরীরে যায় আমাদের কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। তো এর থেকে কি করে আমরা মুক্তি পেতে পারি সেটাই আজকে আপনাদের কাছে দেখাচ্ছি। এখানে 3 থেকে 4 বার ধুচ্ছি বা 10 বারও ধুলেও কিন্তু এই কেমিক্যালটা কিন্তু যেতে চায় না। এখানে আমি 4 থেকে 5 বার ধুয়ে আমি এর মধ্যে খাওয়ার নুন আমি দিয়ে দিলাম। নুনটা দিয়ে ভালো করে মিশিয়ে আমি 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। এতে চালের উপরের যে কেমিক্যালটা সেটা তো বেরিয়ে যাবে, তার সাথে সাথে চালটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। এর ফলে ভাতটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। 2 থেকে 3 ঘন্টা পরে চলে আসলাম, ভালো করে এই জলটাকে ধুয়ে আমি জলটা ফেলে দিচ্ছি। দেখুন, এখনো কিন্তু একটা তেলাক্ত মতন জল বেরোচ্ছে। এইভাবে যদি আমরা চালটাকে ধুয়ে নিই, চালের উপরের থেকে যে কেমিক্যালটা সেটা কিন্তু একদম বেরিয়ে আসবে। যদি টিপসটা ভালো লাগে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যে চালের জলটা আমি রেখেছিলাম সেই চালের জলটা কিন্তু আমি ফেলিনি। আপনাদের অনেকের বাড়িতেই তো এরকম টব থাকে, গাছ লাগানো থাকে। সেই গাছে যদি আপনারা এই চাল ধোয়া জলটা দেন না, এটা কিন্তু গাছের জন্য ভীষণই ভালো। এর ফলে আপনাদের বাইরে থেকে কোনো রকম সার কেনার কিন্তু দরকার পড়বে না। এই ফেলে দেওয়া জিনিস দিয়েই কিন্তু আপনার এই কাজটা হয়ে যাবে। টিপসটা ভালো লাগলে লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি। এখানে দেখুন হাঁড়ির মধ্যে আমি অর্ধেক জল দিয়ে চালটা দিয়ে দিয়েছি এর মধ্যে। আমি কিন্তু পুরো জলটা দেইনি। এই অর্ধেক জলটা দিলে আমার অনেক তাড়াতাড়ি কিন্তু জলটা গরম হয়ে যাবে। এবার ওই অর্ধেক জল আমি উপরে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমার মা, ঠাকুমা সবাইকেই দেখেছি এইভাবে ভাত রান্না করতে। এতে জ্বালানি খরচটা কিন্তু অনেক কমে যায়। এবার কি হবে, এই যে হাঁড়ির জলটা যতক্ষণে গরম হবে এই উপরের বাটির জলটাও কিন্তু গরম হয়ে যাবে। এরপরে যখন হাঁড়ির জলটা গরম হয়ে যাবে তখন আপনারা উপরের এই বাটির জলটা তার মধ্যে ঢেলে দিতে পারবেন। অথবা অন্যান্য রান্না করার সময়ও যখন আমরা জল গরম করে ব্যবহার করি সেটাও কিন্তু এইভাবে আপনারা রেখে যদি সেই জলটা অন্য রান্নাতে দেন তাহলেও কিন্তু আপনাদের গ্যাস খরচটা একদম কমে যাবে। দেখুন, এইভাবে আপনারা কিন্তু ভাত রান্না করতে পারেন। এবার অনেক সময় দেখা যায় যে ভাত হতে হতে ভাত বা দুধ যখন আমরা জাল দিই তখন এই ভাতের জলটা নিচে পড়ে সেখানে কিন্তু গ্যাসের নিচে চলে আসে, আর গ্যাসের নিচটা পরিষ্কার করাটা কিন্তু খুবই ঝামেলার ব্যাপার হয়। বন্ধুরা, আমরা একটা ছোট টিপস অ্যাপ্লাই করতে পারি। আমরা প্রত্যেকটা বার্নারের নিচে যদি এইরকম কোনো যে কোনো প্লেট আমরা রেখে দেই তবে কিন্তু তার মধ্যেই এই ভাতের জল হোক বা দুধ পড়ুক সেগুলো পড়বে, আর তাতে আমাদের গ্যাসের নিচটা মোছার কিন্তু প্রবলেম থাকবে না। দেখুন, এখানে জলটা গরম হয়ে গেছে, এই জলটা আমি দিয়ে দিলাম। আপনারা দেখতেই পারলেন দুটো জলই কিন্তু একসাথে গরম হয়ে গেছিল। এবার আমি ঢাকনাটা আটকে দিচ্ছি।
এতে আমাদের গ্যাস খরচ কিন্তু অনেকটা কমে যাবে। এবার দেখুন আমি দেখাচ্ছি, এই দেখুন জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে কিছুক্ষণের জন্য রেখে দেব। 10 থেকে 15 মিনিট এইভাবে গ্যাস বন্ধ করে রেখে তারপরে কিছুক্ষণের জন্য জ্বালিয়ে তারপরে ভাতটা নামিয়ে নেব। এতে যে গরম জলে ভাতটা কিন্তু একদম হয়ে যাবে, এতেও কিন্তু আপনাদের গ্যাস খরচ একদম কমে যাবে। বন্ধুরা, এই টিপসগুলো অবশ্যই আপনারা বাড়িতে অ্যাপ্লাই করে দেখতে পারেন। আর দেখুন এখানে আমি ডিমটা সিদ্ধ করেছি। ডিমটা সিদ্ধর জন্য এখানে জলটা যখন ফুটে যাবে ভালো মতন, এইভাবে ঢাকনাটা আটকে আমি গ্যাসটাকে অফ করে দিলাম। জাস্ট একটু জলটা ফোটানোর পরেই আমি বন্ধ করে দিই। এই ঢাকনা দেওয়া অবস্থাতেই 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপরে ডিমটাকে ছুলে নিলেই কিন্তু একদম সুন্দর ডিম সিদ্ধ হয়ে যাবে। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমরা যে কোনো রান্না যদি কুকারে করি তাতে কিন্তু খাবারের খাদ্য গুণটাও অনেক ভালো থাকে, আর তার সাথে সাথে রান্নাটা কিন্তু অনেক তাড়াতাড়ি হয়। যে কোনো রান্না যদি আমরা কুকারে করতে পারি তবে কিন্তু গ্যাস খরচটা কিন্তু অনেক কমে যাবে। বন্ধুরা, এই কিছু কিছু জিনিসগুলো আপনারা অবশ্যই ফলো করুন, কারণ আমাদের এখন সবাই প্রায় গ্যাসে রান্না করি, আর গ্যাসের দাম প্রচণ্ড বেশি। আমাদের মধ্যবিত্ত পরিবারে গ্যাসের খরচটা কিন্তু অনেক বেশি লাগে। তো সেই কারণে আমরা যদি এই ছোট ছোট জিনিসগুলো অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু গ্যাস খরচটা একদম অনেকটাই কমে যাবে। এইভাবে আমি কুকারে রান্না করে নিচ্ছি। এবার চলে গেলাম সিলিন্ডারে। আমরা সিলিন্ডার তো রাখি, আমরা গৃহিণীরা যখন রাখি অবশ্যই এই সিলিন্ডারের কিছু কিছু জিনিসগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন। দেখবেন এই সিলিন্ডারের মধ্যে অনেকগুলো নাম্বার থাকে। এখানে দেখতে পাচ্ছেন 16 কেজি, এখানে 16 এইটা হলো গ্যাস সিলিন্ডারটার ওজন। আরও কিছু কিছু নাম্বার থাকে, সেগুলো আপনাদের কাছে আমি ভালো করে দেখাচ্ছি। দেখুন এখানে লেখা রয়েছে 16 কেজি মানে সিলিন্ডারটার ওয়েট। আর এখানে C25 মানে 2025 সাল পর্যন্ত এই সিলিন্ডারটার ভ্যালিডিটি। 2025 সি মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ পর্যন্ত এ, তারপরে বি, তারপরে সি, এইভাবে এটা 2025 সেপ্টেম্বর পর্যন্ত এর ভ্যালিডিটি রয়েছে। এইভাবে সিলিন্ডারের ডেটগুলো দেওয়া থাকে। এখানে 2025 পরে কিন্তু এই সিলিন্ডারের ভ্যালু থাকবে না। এই সিলিন্ডার আপনারা কখনোই নেবেন না, কারণ এই সিলিন্ডারের থেকে কিন্তু অনেক রকম বিপদ ঘটতে পারে। আমাদের গ্যাস যেমন আমাদেরকে সবকিছুতে উপকার হয়, তেমনি একটু অসাবধানতা হলে কিন্তু অনেক রকম ক্ষতি হতে পারে। আর এখানে দেখুন, এখানে 30 কেজি রয়েছে আর 14 কেজি রয়েছে। 14 কেজি হলো এখানে সিলিন্ডারের ভিতরে গ্যাসের ওজন, আর এই 30 কেজিটা রয়েছে পুরো যখন আমরা গ্যাস সিলিন্ডারটা নতুন পাই সেটার ওয়েটটা কিন্তু এটা। ওয়েট করার মেশিন থাকলে অবশ্যই এটা চেক করে নেবেন। আর তারপরে চলে যাচ্ছি এই সিলিন্ডারের এই নবটা খোলার পদ্ধতি জানার জন্য। অনেকেই কিন্তু এই সিলিন্ডারের নবটা খুলতে পারে না। এখানে এক হাত দিয়ে আমি এই দড়িটাকে টেনে ধরেছি, আর আরেক হাত দিয়ে নবটাকে একটু টেনে নিয়েছি, তাহলেই কিন্তু অনায়াসে এটা খুলে যাবে, কোনো রকম কিন্তু প্রবলেম হয় না। এবার আর একটা জিনিস আপনাদের চেক করতে হবে, এই সিলিন্ডারের যে কোনো রকম লিক নেই সেটা দেখার জন্য আমি সামান্য একটু জল আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণে জল কিন্তু দেবেন। এর থেকে যদি একটা বাবলস উঠতে থাকে তবে মনে করবেন এর মধ্যে লিক রয়েছে। এখানে দেখুন কোনো রকম কিন্তু বাবলস উঠছে না, তার মানে এখানে কিন্তু কোনো রকম লিক নেই। অবশ্যই এটা আপনারা চেক করে নেবেন, কারণ সিলিন্ডার লিক থাকলে কিন্তু অনেক রকম বিপদ ঘটতে পারে। দেখুন আমি এইভাবে একটু চেক করে নিলাম। এই টিপসগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, এই সিলিন্ডার আমাদের প্রত্যেকের বাড়িতেই হয়তো দুটো করে সিলিন্ডার থাকে। একটা আমরা রান্নাতে ব্যবহার করি আর একটা এক্সট্রা থাকে, কিন্তু এই সিলিন্ডারটা এতটাই রংচং ছাড়া হয় সেগুলো দেখতেও ভালো লাগে না, আর কোথায় রাখবো সেই নিয়ে খুব চিন্তা থাকে। এটা আমি একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। আমার এখানে একটা পেটিকোট ছিল, সেই পেটিকোটটাকে প্রথমে উল্টো করে নিলাম।
উল্টো করে এবার এই পেটিকোটটা আমি সিলিন্ডারের মধ্যে পরিয়ে দিচ্ছি। সিলিন্ডারের মধ্যে পরিয়ে যে এক্সট্রা উপরের অংশটা সেটা ঠিক এইভাবে হাত দিয়ে একটু কুচি কুচি করে, যেরকম ভাবে আমরা শাড়িতে কুচি দেই সেইভাবে কুচি কুচি করে আমার যে এক্সট্রা অংশটা সেটা একটা গার্ডার দিয়ে লাগিয়ে নেব। গার্ডার দিয়ে এটাকে লাগিয়ে নিচ্ছি। এবার এটাকে খুলে নিয়ে সোজা করে আবার সিলিন্ডারের মধ্যে পরিয়ে দিলাম। দেখুন এটা দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে, আর রং চঙে ছাড়া যে সিলিন্ডারটা দেখাও যাচ্ছে না, ভালোই লাগছে দেখতে। এর উপর একটা প্লেট বসিয়ে আমি একটা টপ বসিয়ে দিলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।